আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে এসএসসি ফিজিক্স চ্যাপ্টার নাম্বার 8 আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনের আমরা এর আগে একটা ক্লাস করে ফেলছি। তো ওই ক্লাসে আমরা আলো সম্পর্কে বেসিক একটু ধারণা নিয়েছিলাম যে আলো জিনিসটা কি। আমরা আরেকবার একটু সামারি করে দিচ্ছি। আলো হচ্ছে এক প্রকারের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তবে আলো কিছু কিছু ঘটনায় কণারূপেও আচরণ করে। আলো যেহেতু তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাহলে এর তরঙ্গ দৈর্ঘ্য আছে বিভিন্ন, আলোর তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন রকম। আমাদের আশেপাশে যত আলো আছে আমরা সব ধরনের আলোকে দেখতে পাই না। যে সকল আলোর তরঙ্গ দৈর্ঘ্য 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার, কোনো কোনো বইয়ে 380 থেকে 780 পর্যন্ত, 680 পর্যন্ত আছে। তো এগুলা একটু খেয়াল করবা, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে। আমাদের এসএসসি লেভেলের বইয়ে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্তই আছে। যে সকল আলোর তরঙ্গ দৈর্ঘ্য 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত, এগুলাকে আমরা দৃশ্যমান আলো বলি। এই সকল আলোকে আমরা দেখতে পাই। কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি এর থেকে বেশি হয় তাও আমরা দেখতে পাবো না, আবার কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি এর থেকে কম হয় তাও আমরা দেখতে পাবো না। আচ্ছা, যেহেতু আলো একটা তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা চলাচলের জন্য নির্দিষ্ট কোনো স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয় না। মাধ্যম থাকলেও সে চলতে পারবে, মাধ্যম না থাকলেও সে কিন্তু চলাচল করতে পারবে। যেরকম সূর্য থেকে আলো আমাদের পৃথিবীতে আসে, এর মাঝখানে কিন্তু পুরোটাই একদম শূন্য স্থান বা ফাঁকা স্থান। এই ফাঁকা স্থানটাকে অতিক্রম করেও পৃথিবীতে আলো কিন্তু পৌঁছাইতে পারতেছে। যেহেতু মাধ্যম ছাড়াও আলো এখানে পৌঁছাইতে পারতেছে, তার মানে আলো হচ্ছে মাধ্যম ছাড়া চলাচল করতে পারে। এই জন্য আলোকে আমরা বলি হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তারপরে আমরা বলছিলাম যে আলো একটা নির্দিষ্ট মাধ্যমে সে সরল পথে চলাচল করে। যদি আলোকে কণা হিসেবে বিবেচনা করি, আমরা আসলে আলোর প্রতিফলন বা প্রতিসরণ এগুলো আসলে কল্পনা করি আলোকে কণা হিসেবে বিবেচনা করে, আলো এক ধরনের পার্টিকেল সেই হিসেবে কল্পনা করি। তাহলে একটা নির্দিষ্ট মাধ্যমে আলো আসলে সরল পথে চলে, নির্দিষ্ট মাধ্যমে সে আসলে সরল পথে বা সোজা পথে চলাচল করে। কিন্তু আলো যখন মাধ্যম চেঞ্জ করার চেষ্টা করে, অর্থাৎ একটি মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে যাওয়ার চেষ্টা করে, তখন মোটামুটি তিন ধরনের ঘটনা ঘটে। কিছু কিছু আলো, কিছু পরিমাণ আলো আবার আগের মাধ্যমে ফেরত আসে, এটাকে আমরা বলি প্রতিফলন। আমাদের এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হচ্ছে সেই প্রতিফলন, যে কিছু পরিমাণ আলো আবার আগের মাধ্যমে ফেরত আসবে। আবার কিছু পরিমাণ আলো দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, এই প্রবেশ করার ঘটনাটাকে আমরা বলি হচ্ছে প্রতিসরণ। আর কিছু পরিমাণ আলো দুই মাধ্যমের বিভেদ তল দ্বারা শোষিত হয়, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে শোষণ। আমরা বিভিন্ন রঙিন বস্তু যে দেখি, এটা কিন্তু আলোর শোষণের মাধ্যমে। ধরো কোনো একটা বস্তু, ধরো আমরা যদি একটু এই কলমের কথা চিন্তা করি, এই কলমটা হচ্ছে লাল, তাহলে এটাকে লাল দেখি কিভাবে? যখন সাদা আলো এর উপরে এসে পড়তেছে, সাদা আলোর ভিতরে আসলে রংধনুর 7টা রঙই বিদ্যমান থাকে, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। যখন এর উপরে এসে পড়তেছে সবগুলা রঙই আপতিত হচ্ছে, কিন্তু প্রতিফলনের বেলায় সে শুধুমাত্র লাল আলোটাকে প্রতিফলিত করতেছে বলেই এটাকে আমরা লাল দেখি। ঠিক তেমনি ভাবে এটাকে আমরা বেগুনি দেখতেছি কিভাবে? কারণ এর ভিতরে সবগুলা রঙই এসে আপতিত হচ্ছে, কিন্তু প্রতিফলনের বেলায় সে শুধুমাত্র বেগুনিটাকে প্রতিফলিত করতেছে। আবার দেখো, আমরা পেছনে যে বোর্ডটা রাখা আছে, এই বোর্ডটা হচ্ছে হোয়াইট বোর্ড, তাহলে এটাকে আমরা সাদা দেখতেছি কিভাবে? কারণ সবগুলো আলোকে সে প্রতিফলিত করতেছে। আবার এটাকে আমরা কালো দেখতেছি কিভাবে? কারণ এখানে সবগুলো আলোই সে শোষণ করে নিচ্ছে। তা আলোর শোষণের মাধ্যমে এভাবে আমরা কোনো বস্তুকে কালো অথবা সাদা বা রঙিন দেখে থাকি। আর অন্যান্য কালার দেখি হচ্ছে এগুলা কম্বিনেশন অফ কালার, অন্যান্য কালার বা অন্যান্য রঙের কম্বিনেশনে আমরা এগুলাকে দেখতে পাই। তো আমাদের এই অধ্যায়ের মূল আলোচনার বিষয় হচ্ছে আলোর প্রতিফলন নিয়ে, যেটা আমরা মূলত আজকে শুরু করব। তো গতদিন যা পড়ছিলাম এগুলো আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আলো সম্পর্কে একটা বেসিক ধারণা নেওয়ার জন্য দরকার। তো তার একটা সামারি আমি এতক্ষণ ধরে বললাম। তো আমরা মূল আলোচনায় চলে আসি, যেটাকে আমরা বলতেছি হচ্ছে আলোর প্রতিফলন। ইংরেজিতে আমরা এটাকে বলি রিফ্লেকশন অফ লাইট। রিফ্লেকশন অফ লাইট। তাহলে আলোর প্রতিফলন জিনিসটা কি? গতদিন কিন্তু আমরা যা পড়ছিলাম সেখানে আলোর প্রতিফলনের একটা সংজ্ঞা লেখা হয়ে গেছিল। আরো একবার আমরা জিনিসটাকে বলি, আলো যদি কোনো মাধ্যমে চলতে থাকে, চলতে চলতে অন্য কোনো মাধ্যমে যদি বাধা পায়, তাহলে কিছু পরিমাণ আলো আবার আগের মাধ্যমে ফেরত আসে। এই ফেরত আসার ঘটনাটাকেই বলা হয় প্রতিফলন। অর্থাৎ কোনো একটা মাধ্যমে আলো চলাচলের সময় যদি অন্য কোনো মাধ্যমে বাধা পায়, বাধা পেয়ে যদি পুনরায় আগের মাধ্যমে ফেরত আসে, এই ফেরত আসার ঘটনাটাকেই বলা হবে হচ্ছে আলোর প্রতিফলন। তাহলে আমরা আলোর প্রতিফলনের সংজ্ঞা যদি একটু লিখি, একটি মাধ্যম হতে অন্য কোনো মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তল হতে কিছু পরিমাণ আলো
আবার আগের মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। আলো একটি মাধ্যম হতে অন্য কোনো মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তল হতে, বিভেদ তল জিনিসটা কি, যে তল বা যে সারফেস দুইটা মাধ্যমকে আলাদা করে দিবে, যে তল বা যে সারফেস দুইটা মাধ্যমকে আলাদা করে দেবে সেটাকে আমরা বলতেছি বিভেদ তল। তো দুই মাধ্যমের বিভেদ তল হতে কিছুটা আলো আবার আগের মাধ্যমে ফেরত আসে, এই ফেরত আসার ঘটনাটাকে আমরা বলি হচ্ছে আলোর প্রতিফলন। এটা একটা আলোকীয় ঘটনা। তাহলে এই প্রতিফলন যখন হবে, প্রতিফলনের প্রকারভেদ আমাদের আছে, প্রতিফলন দুই প্রকার, তারপরে প্রতিফলনের সূত্র আছে দুইটা। তাহলে আমরা একটু প্রথমে প্রতিফলনের দুইটা সূত্র পড়ার চেষ্টা করব। আলোর প্রতিফলনের সূত্র হচ্ছে দুইটা। মোরাবার এই অধ্যায়ে সবকিছুই আসলে দুই প্রকার। আলোর প্রতিফলনের সূত্র, তো আলোর প্রতিফলনের সূত্র আমাদের আছে হচ্ছে টোটাল দুইটি। তো এই দুইটি প্রতিফলনের সূত্র পড়ার আগে আমরা একটু একটা চিত্র কল্পনা করার চেষ্টা করি। ধরো এটা একটা প্রতিফলক পৃষ্ঠ, যে পৃষ্ঠে আলো প্রতিফলিত হইতে পারে। ধরো এখান থেকে একটা আলোক রশ্মি এসে আপতিত হলো, একটা আলোক রশ্মি এইভাবে তির্যক ভাবে আপতিত হলো। তাহলে ধরো এই রশ্মিটার নাম দিলাম এ ও রশ্মি। তাহলে এ ও এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি। যে রশ্মিটা কোনো পৃষ্ঠে এসে পড়তিছে তাকে আমরা বলতেছি আপতিত রশ্মি। কোন বিন্দুতে এসে পড়তেছে? ও বিন্দুতে। এই জন্য ও বিন্দুর নাম হচ্ছে আপতন বিন্দু, ইনসিডেন্ট পয়েন্ট। আর আপতিত রশ্মির ইংরেজি হচ্ছে ইনসিডেন্ট রে। তাহলে যেখানে এসে আপতিত হচ্ছে সেখান থেকে সে কিন্তু আবার প্রতিফলিত হবে। তো ধরলাম ও বি পথে প্রতিফলিত হয়ে যাচ্ছে, এই ও বি এটাই হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি, যেটাকে আমরা ইংরেজিতে বলি রিফ্লেক্টেড রে। এখন দেখো যে বিন্দুতে এসে আলোক রশ্মি আপতিত হচ্ছে অর্থাৎ ও বিন্দু, এই বিন্দুতে আমরা যদি একটা লম্ব অঙ্কন করি, এই লম্বের নাম দেওয়া হয় হচ্ছে অভিলম্ব। ও এন ধরো আমরা একটা লম্ব অঙ্কন করলাম, ও এন একটা লম্ব অঙ্কন করলাম, ও এন এটা হচ্ছে আমাদের অভিলম্ব। এখানে এ ও হচ্ছে আপতিত রশ্মি, ও বি হলো প্রতিফলিত রশ্মি, ও বিন্দুটার নাম হচ্ছে আপতন বিন্দু, আর ও বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করছি যার নাম হচ্ছে ও এন, এটাকে আমরা বলতেছি অভিলম্ব, ইংরেজিতে বলে নরমাল। তাহলে একটু খেয়াল করে দেখো, এ ও এটা হচ্ছে আপতিত রশ্মি, এই আপতিত রশ্মিটা কিন্তু অভিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করছে। আপতিত রশ্মিটা অভিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করছে, এই কোণের নাম হচ্ছে আই। এটার বিশেষ একটা নাম হচ্ছে আপতন কোণ, এটাকে বলা হয় আপতন কোণ। আবার দেখো প্রতিফলিত রশ্মিটাও অভিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করছে, এই যে প্রতিফলিত রশ্মি এটাও অভিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করছে, এটাকে নাম দিলাম আর, এটার নাম হচ্ছে প্রতিফলন কোণ, এটার নাম হচ্ছে প্রতিফলন কোণ। অনেক স্টুডেন্টরা এখানে ভুল করে, কি ভুল করে দেখো, আপতন কোণটাকে তারা মনে করে এই যে এতটুকুকে আপতন কোণ মনে করে, আবার এতটুকুকে প্রতিফলন কোণ মনে করে। আপতন কোণ বলো বা প্রতিফলন কোণ বলো সবগুলাই অভিলম্বের সাথে হবে, বিভেদ তলের সাথে হবে না। আপতন কোণ বলো বা প্রতিফলন কোণ বলো সবগুলাই কার সাথে হবে? অভিলম্বের সাথে। তাহলে অভিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় আপতন কোণ, ইংরেজিতে বললে ইনসিডেন্ট অ্যাঙ্গেল। আর প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলবো প্রতিফলন কোণ, ইংরেজিতে এটাকে বললে হবে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। এই কয়েকটা জিনিস আমাদের চিত্র থেকে চিনতে হবে। দেখো এই যে এই তলটা এটাকে আমরা বলতেছি প্রতিফলক পৃষ্ঠ, বা এটাকে আমরা বিভেদ তল বলতে পারি, এটাকেই আমরা বলতে পারি বিভেদ তল। যে তলটা আসলে আলোক রশ্মিকে ওই পৃষ্ঠে যাইতে দিচ্ছে না, এখান থেকে গিয়ে বাধা পাচ্ছে, তাহলে এখানে যে ঘটনাটা ঘটতেছে এটাই হচ্ছে আলোর প্রতিফলন। তো এই চিত্র থেকে আমরা আলোর প্রতিফলনের দুইটা সূত্র এখান থেকে আমরা পড়তে পারি। আলোর প্রতিফলনের সূত্র হচ্ছে দুইটা। সূত্র নাম্বার 1 বা প্রথম সূত্র, প্রথম সূত্র আসলে খুবই সহজ, তোমরা যদি একটু চিত্রের দিকে তাকাও তাহলেই বুঝতে পারবা। দেখো এখান থেকে আমরা একটু দেখার চেষ্টা করি,
এ ওটাকে আমরা বলতেছি আপতিত রশ্মি, তারপরে ওটাকে বলতেছি আপতন বিন্দু, ওবিটাকে বলতেছি প্রতিফলিত রশ্মি। ও বিন্দুতে আমরা যে লম্ব আঁকাইছি অভিলম্ব, এই সবগুলাই দেখো একটা সার্টেন তলের উপর অবস্থিত, একটা সার্টেন তল বা একটা পৃষ্ঠের উপর অবস্থিত আছে। তাহলে এই জন্য এখান থেকে আমাদের সূত্রটা কি হবে, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একটা নির্দিষ্ট তলে অবস্থান করে। কি বললাম, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করতেছে, সবগুলো একটা নির্দিষ্ট তলের। এই যে একটা সারফেস, একটা বোর্ডকে যদি সারফেস হিসেবে বিবেচনা করো, তাহলে এই তলের উপরেই আমাদের এই রশ্মিগুলো অবস্থান করতেছে। তাহলে আমরা যদি বিবৃতিটা একটু লিখি তাহলে কেমন আসবে, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে অবস্থান করে। তাহলে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে অবস্থান করবে। এটাই হচ্ছে আলোর প্রতিফলনের প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র হচ্ছে আরো সহজ, সব থেকে সহজ সূত্র হচ্ছে এইটাই। দ্বিতীয় সূত্র জিনিসটা কি, দেখো এখানে এই চিত্র অনুযায়ী এ ও এন এটা কিন্তু আমাদের আপতন কোণ। এই চিত্রে আপতন কোণ কোনটা, এই চিত্রে আপতন কোণ হচ্ছে কোণ এ ও এন, এটা হচ্ছে আমাদের আপতন কোণ। এটাকে আমরা প্রকাশ করতেছি কিভাবে, আই দ্বারা। আর কোণ বি ও এন এটা কি আমাদের, এটা হচ্ছে প্রতিফলন কোণ, এটাকে প্রকাশ করতেছি আর দ্বারা। দ্বিতীয় সূত্র অনুসারে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হবে, অর্থাৎ আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান। তাহলে এখান থেকে যদি আমি লিখি কোণ আই ইকুয়ালস টু কোণ আর হবে, কোণ আই ইকুয়ালস টু কোণ আর। এই হচ্ছে আলোর প্রতিফলনের দুইটা সূত্র। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটাও কিন্তু 30 ডিগ্রি হবে। এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এইটাও হবে 40 ডিগ্রি। অর্থাৎ আপতন কোণ যা হবে প্রতিফলন কোণ সর্বদাই তাই হবে। আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা কি হবে, সমান হবে। আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। এটাই হচ্ছে আলোর প্রতিফলনের আমাদের 2 নাম্বার সূত্র। তাহলে এই দুইটা সূত্র পড়ার পরে আমরা আলোর প্রতিফলনের প্রকারভেদ পড়তে পারি। আলোর প্রতিফলন 2 প্রকার। আমি আবারও বলে দিচ্ছি, এই অধ্যায়ে যত ধরনের রাশি আছে সবগুলোর প্রকারভেদ যদি তুমি একবারে পড়তে চাও তাহলে সবগুলাই হচ্ছে 2 প্রকার। 2 প্রকারের উপরে আসলে প্রকারভেদ এই অধ্যায়ে অন্তত নেই। তাহলে এই অধ্যায়ে যত কিছু আছে তোমাদের এসএসসি লেভেলের সবগুলাই হচ্ছে 2 প্রকার। তাহলে আলোর প্রতিফলন যদি আমরা পড়তে চাই, আলোর প্রতিফলনও হচ্ছে 2 প্রকার। আলোর প্রতিফলন 2 প্রকার। কি কি, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, তাহলে আরেকটার নাম কি হতে পারে বলতো, একটা যদি নিয়মিত হয় আর একটা কি হবে, অনিয়মিত প্রতিফলন। অনিয়মিতর আরেকটা নাম আছে ব্যাপ্ত। রেগুলার রিফ্লেকশন, ইররেগুলার রিফ্লেকশন। একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলনের বেলায় কি হবে, আমরা এখানে একটু নিয়মিত প্রতিফলনটা দেখার চেষ্টা করি, নিচে লিখবো না চিত্রের নিচে। তো ধরো এটা একটা প্রতিফলক পৃষ্ঠ, যে প্রতিফলক পৃষ্ঠটা মসৃণ, মসৃণ প্রতিফলক পৃষ্ঠ। কোন একটা মসৃণ প্রতিফলক পৃষ্ঠে একগুচ্ছ আলোক রশ্মি যদি এরকম সমান্তরাল ভাবে আপতিত হয়, একগুচ্ছ আলোক রশ্মি কোনো মসৃণ পৃষ্ঠে এভাবে সমান্তরাল ভাবে আপতিত হচ্ছে, পরস্পরের সমান্তরাল, মানে এই রশ্মিগুলা পরস্পরের সমান্তরালে আপতিত হচ্ছে, তাহলে এই পৃষ্ঠটা যদি মসৃণ হয় তাহলে তারা কিন্তু এই একইভাবে অর্থাৎ সমান্তরাল ভাবেই প্রতিফলিত হয়ে চলে যাবে। এই যে এই আলোক রশ্মিটা এই বিন্দুতে আপতিত হয়েছে, এই পথে প্রতিফলিত হয়েছে, এই বিন্দুতে আপতিত হয়েছে, এই পথে প্রতিফলিত হয়েছে, এই বিন্দুতে আপতিত হয়েছে, এই পথে প্রতিফলিত হয়ে গেছে। জিনিসটাকে তুমি এইভাবে কল্পনা করতে পারো, তোমার হাতে ধরো একটা টেনিস বল আছে,
টেনিস বলটা একদম ফ্ল্যাট সারফেসে বা একটা রাস্তা যেটা মসৃণ রাস্তা, উঁচা নিচা নাই, এরকম একটা বল তুমি হাতে নিলে, এরকম একটা বল হাতে নিয়ে ঢিল মারলা, তাহলে যত কোণে তুমি ঢিল মারবা তত কোণেই কিন্তু ফেরত আসবে। সোজা ঢিল মারলে সোজা ফেরত আসবে, বাঁকা ঢিল মারলে বাঁকা ফেরত আসবে, কারণ তলটা হচ্ছে কি মসৃণ। এই দেখো বাঁকা করে ঢিল মারছো, বাঁকা করে ফেরত যাবে। তাহলে এরকম যদি কোনো একটা মসৃণ পৃষ্ঠে আলোক রশ্মি গুলো আপতিত করো, কি ধরনের আলোক রশ্মি এগুলা? সমান্তরাল আলোক রশ্মি। এগুলা কি ধরনের আলোক রশ্মি? আলোক রশ্মি গুলা কিভাবে আপতিত হয়েছে? এগুলা হচ্ছে পরস্পর সমান্তরাল ভাবে আপতিত আলোক রশ্মি। সমান্তরাল ভাবে আপতিত আলোক রশ্মি। তাহলে একগুচ্ছ আলোক রশ্মি কোনো একটা মসৃণ পৃষ্ঠে যদি এরকম সমান্তরাল ভাবে আপতিত হয়, যদি মসৃণ পৃষ্ঠে আপতিত হয় তাহলে অবশ্যই সমান্তরাল ভাবেই প্রতিফলিত হবে। তাহলে এখানে কি হচ্ছে? সমান্তরাল ভাবে আপতিত হওয়ার পরে সমান্তরাল ভাবেই কিন্তু আবার প্রতিফলিত হয়ে যাচ্ছে। তার মানে প্রতিফলনের পরও সমান্তরাল থাকতেছে, এটা লিখি, প্রতিফলনের পর ও সমান্তরাল আছে। তাহলে যদি এইভাবে কেউ প্রতিফলিত হয় তখন এই ধরনের প্রতিফলনকে আমরা বলবো হচ্ছে নিয়মিত প্রতিফলন। এই ধরনের প্রতিফলনকে আমরা বলবো কি? নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলনের যদি সংজ্ঞা বলতে চাও তাহলে কেমন হবে? একগুচ্ছ আলোক রশ্মি কোনো মসৃণ পৃষ্ঠে সমান্তরাল ভাবে আপতিত হয়ে প্রতিফলনের পরও যদি সমান্তরাল থাকে, একগুচ্ছ আলোক রশ্মি কোনো মসৃণ পৃষ্ঠে সমান্তরাল ভাবে আপতিত হয়ে প্রতিফলনের পরও যদি সমান্তরাল থাকে, তখন এই ধরনের প্রতিফলনকে বলতে হবে নিয়মিত প্রতিফলন। একগুচ্ছ আলোক রশ্মি কোনো মসৃণ পৃষ্ঠে আপতিত হচ্ছে কিভাবে? সমান্তরাল ভাবে। প্রতিফলনের পরও কেমন থাকতেছে? সমান্তরালই থাকতেছে। তাহলে সমান্তরাল ভাবে আপতিত হয়ে যদি প্রতিফলনের পরও সমান্তরাল থাকে, তখনই এই ধরনের প্রতিফলনকে আমরা বলবো নিয়মিত প্রতিফলন। অবশ্যই প্রতিফলক পৃষ্ঠটাকে কেমন হতে হবে? মসৃণ হতে হবে। মসৃণ না হলে কিন্তু সমান্তরাল ভাবে কি হবে না, এরকম প্রতিফলিত হবে না। এবার যদি আমরা একটা অনিয়মিত প্রতিফলনের চিত্র দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে প্রতিফলক পৃষ্ঠটা হবে উঁচু নিচু। সেক্ষেত্রে প্রতিফলক পৃষ্ঠটা হবে উঁচু নিচু এরকম। তো ধরো এই প্রতিফলক পৃষ্ঠটা, তাহলে উঁচু নিচু প্রতিফলক পৃষ্ঠ, অবশ্যই এটা মসৃণ হবে না। এটা কি ধরনের প্রতিফলক পৃষ্ঠ? অমসৃণ। অমসৃণ প্রতিফলক পৃষ্ঠ। অমসৃণ প্রতিফলক পৃষ্ঠ। অমসৃণ প্রতিফলক পৃষ্ঠেও আগের বারের মতোই একগুচ্ছ আলোক রশ্মি পরস্পর সমান্তরাল ভাবে আপতিত হচ্ছে। একগুচ্ছ আলোক রশ্মি পরস্পর সমান্তরাল ভাবে আপতিত হয়েছে। এখন তোমরা বলো তো, এটা তো মসৃণ না, অমসৃণ, উঁচু নিচু আছে, তাহলে কি আর সমান্তরাল ভাবে প্রতিফলিত হবে না? তুমি কল্পনা করো, এবার ওই টেনিস বলটাই তোমার হাতে আছে এবং তুমি এমন একটা রাস্তায় হেঁটে যাচ্ছ যেটা খোয়া বিছানো। খোয়া বোঝো তো, ওই যে রাস্তা তৈরি করার সময় ইট ভেঙে ভেঙে যেগুলো তৈরি করে, তো খোয়াগুলা কিন্তু সমান হয় না, উঁচু নিচু থাকে, কোনো প্রান্ত উঁচু থাকে, কোনো প্রান্ত নিচু থাকে। তো এরকম একটা রাস্তায় তুমি যদি একটা টেনিস বলকে এরকম ড্রপ দাও, তাহলে কোন দিকে ফেরত আসবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। এক একটা এক এক দিকে ছড়ায় যাইতে পারে। ধরো 3-4টা টেনিস বল এভাবে ছেড়ে দিলা, কোনটা কোন দিকে যাবে কোনো গ্যারান্টি নেই। কিন্তু যদি ফ্ল্যাট সারফেস হইতো তাহলে উপর থেকে ছেড়ে দিলে একই দিকেই কিন্তু ফেরত আসতো। তাহলে এই আলোক রশ্মিগুলা কোনটা কোন দিকে প্রতিফলিত হবে কোনো গ্যারান্টি নেই। ধরো একটা এই দিকে প্রতিফলিত হইলো, আর একটা ধরো এই দিকে প্রতিফলিত হইলো, আর একটা ধরো এইভাবে প্রতিফলিত হয়েছে। কিভাবে? ধরো এইভাবে প্রতিফলিত হচ্ছে, এটা তো সমান্তরাল হয়ে গেছে অলমোস্ট, তাই আমরা দিলাম এইভাবে প্রতিফলিত করে। ধরো এইভাবে প্রতিফলিত করে দিলাম, আরো বাঁকায় দিই, এইরকম। তাহলে দেখো এখানেও আলোক রশ্মিগুলো আপতিত হয়েছে কিভাবে? সমান্তরাল ভাবে। এখানেও সমান্তরাল ভাবে আপতিত হয়েছে, এই জায়গাতেও সমান্তরাল ভাবে আপতিত হয়েছে। এখানে প্রতিফলনের পরেও সমান্তরাল আছে, কিন্তু এখানে প্রতিফলনের পর কিন্তু আর সমান্তরাল নাই। প্রতিফলনের পর কিন্তু আর সমান্তরাল নেই। তাহলে এখানে আমরা লিখবো যে সমান্তরাল ভাবে আপতিত আলোক রশ্মি। তাহলে এখানেও সমান্তরাল ভাবে আপতিত আলোক রশ্মি। তাহলে এখানে কি প্রতিফলনের পর আর সমান্তরাল আছে? না, প্রতিফলনের পর সমান্তরাল নেই। প্রতিফলনের পর সমান্তরাল নেই। তাহলে এই যদি এরকম প্রতিফলনের পর আর সমান্তরাল না থাকে, তখন এই ধরনের প্রতিফলনকে বলবো আমরা হচ্ছে অনিয়মিত প্রতিফলন
বা এটার আরেকটা নাম হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন। তাহলে অনিয়মিত প্রতিফলন বা ব্যাপ্ত প্রতিফলন কাকে বলে? একগুচ্ছ আলোক রশ্মি কোনো অমসৃণ পৃষ্ঠে, অবশ্যই পৃষ্ঠটাকে কিন্তু অমসৃণ হতে হবে, অবশ্যই পৃষ্ঠটাকে অমসৃণ হতে হবে। একগুচ্ছ আলোক রশ্মি কোনো অমসৃণ পৃষ্ঠে পরস্পর সমান্তরালভাবে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি আর সমান্তরাল না থাকে, প্রতিফলনের পর যদি আর সমান্তরাল না থাকে, তখন এই ধরনের প্রতিফলনকে বলবো হচ্ছে অনিয়মিত প্রতিফলন। তাহলে দেখো এখানে আর ওটার সংজ্ঞার ভিতরে একটা জায়গাতেই পার্থক্য, এখানে প্রতিফলনের পরেও সমান্তরাল থাকবে আর এখানে প্রতিফলনের পর আর সমান্তরাল থাকবে না। প্রতিফলনের পর যদি সমান্তরাল থাকে তাহলে এটাকে বলবো নিয়মিত প্রতিফলন, আর প্রতিফলনের পর যদি সমান্তরাল না থাকে তখন এটাকে আমরা বলবো কি? অনিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনের বেলায় প্রতিফলক পৃষ্ঠটাকে অবশ্যই মসৃণ হতে হবে, আর অনিয়মিত প্রতিফলনের বেলায় প্রতিফলক পৃষ্ঠটাকে কি হতে হবে? অমসৃণ। তাহলে নিয়মিত প্রতিফলন যদি চিন্তা করো কাকে বলে, তাহলে এখান থেকে আমরা একটু সংজ্ঞাটা লিখে ফেলি। একগুচ্ছ আলোক রশ্মি কোনো মসৃণ পৃষ্ঠে সমান্তরালভাবে আপতিত হয়ে প্রতিফলনের পরও সমান্তরাল থাকে, তবে তাকে আলোর নিয়মিত প্রতিফলন বলে। এটা হচ্ছে আমাদের নিয়মিত প্রতিফলনের সংজ্ঞা। তাহলে অনিয়মিত প্রতিফলন কাকে বলবে? আমরা এখানে লিখছি কি? প্রতিফলনের পরও যদি সমান্তরাল থাকে, তাহলে হবে কি? প্রতিফলনের পর যদি সমান্তরাল না থাকে তখনই তাকে আমরা বলবো কি? অনিয়মিত প্রতিফলন বা ব্যাপ্ত প্রতিফলন। আসলে স্যারেরা যখন এটা দেয় তখন আসলে সংজ্ঞা হিসেবে দেওয়ার সময় অনিয়মিত প্রতিফলন কাকে বলে এটা দেওয়ার থেকে ব্যাপ্ত প্রতিফলন কাকে বলে এটা দেওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে, কারণ অনেক স্টুডেন্ট অনিয়মিতটা মনে রাখে, ব্যাপ্ত শব্দটা ভুলে যায়। তো মনে রাখতে হবে যেটা অনিয়মিত প্রতিফলন সেটাই আসলে ব্যাপ্ত প্রতিফলন। তাহলে এখানে এই সংজ্ঞাটাকে একটু অন্যভাবে সাজানো যায়, মানে নিজের মতো করে সাজাইলেই হয় যে একগুচ্ছ আলোক রশ্মি সমান্তরাল ভাবে আপতিত হয়ে যদি হচ্ছে সমান্তরাল ভাবেই প্রতিফলিত হয়, কোনো মসৃণ পৃষ্ঠে সমান্তরাল ভাবে আপতিত হয়ে সমান্তরাল ভাবেই যদি প্রতিফলিত হয় তখন তাকে নিয়মিত প্রতিফলন বলে, এটা বললেও হবে। এখানে তুমি এইভাবে বলতে পারো একগুচ্ছ আলোক রশ্মি কোনো অমসৃণ পৃষ্ঠে সমান্তরাল ভাবে আপতিত হয়ে যদি আর সমান্তরাল ভাবে প্রতিফলিত না হয় তখন তাকে আমরা অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন বলবো। তাহলে মূল কথা এখানে এই চিত্রের মধ্যেই লেখা আছে সমান্তরাল ভাবে আপতিত হতে হবে, প্রতিফলনের পরও সমান্তরাল থাকতে হবে, আর এই ক্ষেত্রে সমান্তরাল ভাবে আপতিত হতে হবে, প্রতিফলনের পর আর সমান্তরাল থাকবে না। তাহলে এই বাম পাশের এটাকে আমরা বলবো নিয়মিত প্রতিফলন, আর ডান পাশের এটাকে আমরা বলবো হচ্ছে অনিয়মিত প্রতিফলন। দেখো এতক্ষণ পর্যন্ত যা পড়াইলাম এর মধ্যে কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? সমস্যা থাকলে বলো, আর না থাকলে একটু তুলে দাও। আচ্ছা চলো এবার একটু সামনের দিকে আগাই। আমাদের এবার আলোর প্রতিফলনের পরের টপিকটা আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রতিফলন হয়টা কোথায়? প্রতিফলন হয় হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠে। তাহলে যেখানে বা যে জায়গায় এই প্রতিফলনটা হয় সেই জায়গাটার বিশেষ একটা নাম হলো দর্পণ, যেটাকে আমরা ভালো বাংলায় বলে থাকি হচ্ছে মিরর, সরি বাংলায় হচ্ছে আয়না, আর ইংরেজিটা হচ্ছে মিরর। তাহলে দর্পণ বা আয়না বা মিরর জিনিসটা কি? যে মসৃণ পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বা আয়না বলে। দেখো আমরা এখানে আসার আগে সবাই কম বেশি আয়নার সামনে দাঁড়ায় আসছি, আয়নার ওই পৃষ্ঠটা কিন্তু মসৃণ, ওটা কিন্তু অমসৃণ না, আয়নার ওই পৃষ্ঠটা হচ্ছে মসৃণ এবং সেখানে হচ্ছে নিয়মিত প্রতিফলন ঘটবে। একটু আগে আমরা দেখলাম যে মসৃণ পৃষ্ঠ হলে সেখানে কি হয়? নিয়মিত প্রতিফলন হয়। তাহলে যে মসৃণ পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে তাকে আমরা বলবো হচ্ছে দর্পণ। অবশ্য আরেকটা কথা বলা যেতে পারে যে স্বচ্ছ মসৃণ পৃষ্ঠে,
স্বচ্ছ, এটা কিন্তু স্বচ্ছ পৃষ্ঠ, অস্বচ্ছ না। যে স্বচ্ছ মসৃণ পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে আমরা বলবো হচ্ছে দর্পণ বা আয়না, বা ইংরেজিতে আমরা এটাকে বলি হচ্ছে মিরর। তো দর্পণ কয় প্রকার? আমরা এই অধ্যায়ে সবকিছু মোটামুটি 2 প্রকার পাচ্ছি। তাহলে দর্পণ হচ্ছে আমাদের 2 প্রকার। দর্পণ 2 প্রকার। একটা হচ্ছে সমতল দর্পণ, যেটার ইংরেজিতে আমরা বলবো হচ্ছে প্লেন মিরর। আর একটা হচ্ছে গোলীয় দর্পণ, বা ইংরেজিতে হচ্ছে স্ফেরিক্যাল মিরর। স্ফেরিক্যাল মিরর। তো গোলীয় দর্পণ আবার 2 প্রকার। গোলীয় দর্পণ আবার 2 প্রকার। একটা হচ্ছে অবতল দর্পণ, আর একটা হইল উত্তল দর্পণ। অবতল দর্পণের ইংরেজি হচ্ছে কনকেভ মিরর, আর উত্তল দর্পণের ইংরেজি হচ্ছে কনভেক্স মিরর। এই হচ্ছে মোটামুটি দর্পণের প্রকারভেদ। তাহলে সমতল দর্পণ দেখতে কেমন আমরা আগে একটু চেহারাগুলো দেখি, তারপর এগুলা প্রত্যেকটার সংজ্ঞা আমরা একটু পড়ার চেষ্টা করব। তো ধরো কোনো একটা প্রতিফলক পৃষ্ঠ যদি সমতল হয় এবং তাতে যদি নিয়মিত প্রতিফলন ঘটে তাকে আমরা বলবো হচ্ছে সমতল দর্পণ। এক এক করে আমরা সংজ্ঞায় লিখে ফেলি। কোনো প্রতিফলক পৃষ্ঠ যদি সমতল হয় এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে আমরা বলতে পারি হচ্ছে সমতল দর্পণ। চেহারা দেখলে কিরকম হবে? ধরো আমি যদি এরকম একটা তল আঁকাই সমতল, তাহলে নিচের দিকে, ভালো কথা, এই যে নিচের দিকে যে আমরা দাগটা দিচ্ছি এটা হলো পাড়া লাগানো বলে। পাড়া লাগানো বা সিলভারিং করা। দেখবা আয়নাগুলোর পেছনে হয় রং করা থাকে, নয়তো কোনো একটা কিছুর প্রলেপ লাগানো থাকে। এই প্রলেপ যদি না লাগাও তাহলে কি হবে? ওটা তো সাধারণ একটা কাঁচ, ওই কাঁচের ভিতর দিয়ে আলোক রশ্মি প্রবেশ করে চলে যাবে। সাধারণ যে কাঁচগুলো আছে, সাধারণ কাঁচে মাত্র 4 থেকে 5% আলো প্রতিফলিত হয়। এটা কিন্তু একটা এমসিকিউ। সাধারণ কাঁচে মাত্র 4 থেকে 5% আলো প্রতিফলিত হয়, বাকি সবগুলোই কিছুটা শোষণ হয় আর বেশিরভাগই হচ্ছে প্রতিসরিত হয়ে যায়, মানে আলোক রশ্মি ওর ভিতরে প্রবেশ করে যায়। মাত্র 4 থেকে 5% আলো এখানে প্রতিফলিত হয়। তো তখন কি করা হয়? ওর পেছনের অংশে রং করে দেওয়া হয় বা পাড়া লাগানো হয়। এটাকে সিলভারিং করাও বলা হয়ে থাকে। রূপার প্রলেপ লাগানো হইতো। এই সিলভারিং করলে কি হয়? আলোক রশ্মি তখন আর প্রবেশ করতে পারে না, মানে ভেদ করে যাইতে পারে না, বাধা পেয়ে ফেরত আসে। তখন আমরা এটাকে প্রতিফলক পৃষ্ঠ হিসেবে দেখতে পাই। তো এই নিচে দাগ কাটাটাই হচ্ছে পাড়া লাগানো বোঝানো হচ্ছে। পাড়া লাগানো মানে এই পাশ থেকে আলোক রশ্মি আসবে, এখানে প্রতিফলিত হয়ে চলে যাবে, ভিতরে আর প্রবেশ করতে পারবে না। যদি আমি এইভাবে দর্পণটাকে আঁকাই, তাহলে এই যে এই পাশে আমরা পাড়া লাগাই দিলে, তাহলে এই বাম পাশটা হবে প্রতিফলক পৃষ্ঠ, এই পাশে প্রতিফলন হবে, ওই পাশে কিন্তু আর কোনো প্রতিফলন হবে না। এটা হচ্ছে আমাদের সমতল দর্পণ। এবার যদি আমি হচ্ছে গোলীয় দর্পণের কথা বলি, কোনো প্রতিফলক পৃষ্ঠ যদি কোনো গোলকের অংশ বিশেষ হয়, কোনো গোলকের অংশ বিশেষ হয় এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে আমরা গোলীয় দর্পণ বলব। দেখো এই যে আমরা সিঁড়িতে অনেক সময় ওঠার সময় দেখবা সিঁড়ির যে রেলিংটা থাকে স্টেনলেস স্টিলের, ওখানে একটা গোলাকার বলের মতো বসানো থাকে, ওখানে কিন্তু নিজের চেহারা দেখা যায়। তাহলে ওই পৃষ্ঠটা আর সমতল না, পৃষ্ঠটা হচ্ছে গোলক পৃষ্ঠ, গোলকীয় একটা পৃষ্ঠ। তা গোলকীয় পৃষ্ঠটা যদি আলোর প্রতিফলন ঘটে, নিয়মিত প্রতিফলন ঘটে, তখন তাকে আমরা বলবো হচ্ছে গোলীয় দর্পণ। আবার আমরা যে খাবার তুলি, চামিচ ব্যবহার করি, স্টিলের চামিচ যেগুলো ব্যবহার করি, ওই চামিচেও দেখবে যে এরকম করে তাকালে এই পাশে নিজের চেহারা দেখা যায়, আবার উল্টা করে ধরে রাখলেও এই পাশেও নিজের চেহারা দেখা যায়।
তাহলে দেখো এরকম একটা কার্ভ অবস্থা, তাহলে পুরোটুকু একটা গোলক ছিল, তার একটা অংশ হচ্ছে এইটা, তাহলে এইটুকু হচ্ছে গোলীয় দর্পণ। আবার এই পাশটাও একটা গোলকের অংশ, এই জন্য এটাকে আমরা বলতেছি গোলীয় দর্পণ। কোন প্রতিফলক পৃষ্ঠে যদি কোনো গোলকের অংশ বিশেষ হয় এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তখন আমরা তাকে বলবো হচ্ছে গোলীয় দর্পণ। এরপরে আমরা করবো গোলীয় দর্পণের দুইটা পার্ট, একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হলো উত্তল দর্পণ। তো গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠ যদি প্রতিফলক হিসেবে কাজ করে, গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠ যদি প্রতিফলক হিসেবে কাজ করে, তবে তাকে অবতল দর্পণ বলা হবে। তাহলে বিষয়টা কেমন, ধরো এরকম একটা গোলকীয় পৃষ্ঠ, তাহলে এর বাইরের পাশটা হচ্ছে উঁচু পৃষ্ঠ বা উত্তল পৃষ্ঠ। দেখো এরকম একটা কার্ভ যদি চিন্তা করি, এর ভেতরের এই অংশটা হচ্ছে নিচু অংশ, এই যে ভেতরের এই অংশটা হচ্ছে নিচু অংশ, এটাকে অবতল পৃষ্ঠ বলা হয়, আর বাইরের এই অংশটা হচ্ছে উঁচু অংশ, এটাকে উত্তল পৃষ্ঠ বলা হয়। তাহলে ভেতরের অংশ যদি আলোর প্রতিফলন হয়, মানে এইভাবে যদি একটা চামিচ রেখে তুমি নিজের চেহারা দেখো এই পাশে, তাহলে ভেতরের পাশে নিজের চেহারা দেখতেছো, অর্থাৎ অবতল পাশে নিজের চেহারা দেখতেছো, তার মানে অবতল পাশটা প্রতিফলক হিসেবে কাজ করতেছে। তো এই অবতল পৃষ্ঠ যদি প্রতিফলক হিসেবে কাজ করে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে অবতল দর্পণ। তাহলে এইখানে পাড়া লাগানো হবে কোন পাশে, পাড়া লাগানো হবে বাইরের পাশে। তাহলে বাইরের পাশে পাড়া লাগানো মানে উত্তল পাশে পাড়া লাগানো হয়েছে, তাহলে এই পাশ থেকে আলোক রশ্মি আসলে তার প্রতিফলিত হইতে পারবে না, প্রতিফলিত হবে এই পাশ থেকে আলোক রশ্মি আসলে। তাহলে কোন পৃষ্ঠে প্রতিফলন হচ্ছে, অবতল পৃষ্ঠ। যদি এরকম অবতল পৃষ্ঠে প্রতিফলন হয়, তখন তাকে আমরা বলবো হচ্ছে অবতল দর্পণ। ভেতরের পাশটা হচ্ছে নিচু পাশ, এটাকে অবতল পৃষ্ঠ বলা হয়, আর বাইরের পাশটা হচ্ছে উঁচু পাশ, এটাকে উত্তল পৃষ্ঠ বলা হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের কিসের চিত্র, এটা একটা অবতল দর্পণের চিত্র। এখানে চিত্র দেখে অবতল দর্পণ আর উত্তল দর্পণ চেনা কিন্তু খুবই জরুরি, চিত্র দেখে অবতল দর্পণ আর উত্তল দর্পণ চেনা খুবই জরুরি। এবার যদি আমি একটা উত্তল দর্পণের সংজ্ঞা লিখে ফেলি, তাহলে গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠ যদি প্রতিফলক হিসেবে কাজ করে, উত্তল পৃষ্ঠ যদি প্রতিফলক হিসেবে কাজ করে, তবে তাকে উত্তল দর্পণ বলে। তাহলে একটা উত্তল দর্পণের চেহারা কেমন, এই একই রকম, জাস্ট পাড়া লাগানো থাকবে ভেতরের পাশে, একই পাশে পাড়া লাগানো থাকবে কোন পাশে, ভেতরের পাশে। তাহলে দেখো এইটা পুরোটা একটা গোলকের অংশ ছিল, এই যে এরকম একটা গোলকের অংশ ছিল পুরোটা, এরকম একটা গোলকের অংশ ছিল, এরকম একটা গোলকের অংশ ছিল, তার ভেতরের পাশে পাড়া লাগানো, তাহলে প্রতিফলন হবে কোন পাশে, বাইরের পাশে এরকম প্রতিফলন হবে। আর এটাও দেখো একটা গোলকের অংশ ছিল, এই গোলকের অংশের, গোলকের যেহেতু অংশ তাই এটা গোলীয় দর্পণ, এবং গোলীয় দর্পণের ভেতরের পাশে পাড়া লাগানো হয়নি, বাইরের পাশে পাড়া লাগানো হয়েছে, তার মানে এটা অবতল দর্পণ। আর এই চিত্রটা কিসের হয়ে গেল, এটা হয়ে গেল একটা উত্তল দর্পণের চিত্র, এটা হয়ে গেছে একটা উত্তল দর্পণের চিত্র। বুঝতে পারছি বিষয়টা? তাহলে অবতল দর্পণ কোনগুলো, উত্তল দর্পণ কোনগুলো, আমাদের চেহারা দেখে কিন্তু চিনতে হবে। এই দুইটাই হচ্ছে গোলীয় দর্পণ, কারণ দুইটাই একটা গোলকের অংশ। তাহলে নিচু পৃষ্ঠটা হচ্ছে অবতল পৃষ্ঠ, এই পাশে চেহারা দেখা গেলে এটা অবতল দর্পণ, উঁচু পৃষ্ঠটা হচ্ছে উত্তল পৃষ্ঠ, এই পাশে চেহারা দেখা গেলে এটা হচ্ছে উত্তল দর্পণ। তো আমরা একটু আগে একটা এমসিকিউ বললাম যে সাধারণ কাচে মাত্র 4 থেকে 5% আলো প্রতিফলিত হয়, আর বাকি সবগুলা অংশই শোষিত বা হচ্ছে প্রতিসরিত হয়। তো এখানে বইয়ে দেখবা ফ্রেনেলের সূত্র বলে একটা সূত্র আছে, বিজ্ঞানী ফ্রেনেলের একটা সূত্র আছে, এটাকে আমরা একটু হালকা করে দেখার চেষ্টা করি। ফ্রেনেলের ইংরেজিতে নামটা হলো ফ্রেসনেলাস, এই এসটার উচ্চারণ উজ্জ্ব থাকে। ফ্রেনেলের সূত্রটা খুবই সাধারণ, এই একটু বাংলায় কথাটা বলছিল। দেখো একটু আগে আমরা যখন আলোর প্রতিফলনের সূত্রের কথা বললাম, এরকম একটা প্রতিফলক পৃষ্ঠ, ধরো এইভাবে আলোক রশ্মি আপতিত হচ্ছে, এইভাবে প্রতিফলিত হচ্ছে, তাহলে এই বিন্দুতে আমরা কি পাইলাম, একটা অভিলম্ব পাইলাম। তাহলে এইটুকুকে আমরা বললাম আপতন কোণ, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই প্রতিফলন কোণের মানটাও হবে 30 ডিগ্রি।
তারপরে আপতন কোণের মান ধরো আমি আরো বাড়াইলাম, আপতন কোণের মান আরো বাড়াইলাম, তাহলে এইটা ধরো হইলো 50 ডিগ্রি, তাহলে এই পাশে প্রতিফলিতও হবে হচ্ছে 50 ডিগ্রি কোণে, মানে এই কোণটাও হবে তখন 50 ডিগ্রি। এভাবে ধরো আমি আপতন কোণের মান আরো বাড়াইলাম, আপতন কোণের মান আরো বাড়াইলাম, তাহলে এই অভিলম্বের সাথে এখন কোণ ধরো 70 ডিগ্রি হয়ে গেছে, তাহলে প্রতিফলিত রশ্মিও 70 ডিগ্রি কোণেই প্রতিফলিত হবে, এখানে আমি লিখলাম 70 ডিগ্রি। এবার এরকম আপতন কোণের মান বাড়াইতে 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 যদি আমার এই আপতন কোণের মান 80 বা 90 ডিগ্রি এর কাছাকাছি হয়, দেখো এই বিভেদ তল প্রায় ঘেঁষে গেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা অলমোস্ট 80 ডিগ্রি বা 90 ডিগ্রি এরকম, তাহলে এই আপতন কোণের মান 80 বা 90 ডিগ্রি এর কাছাকাছি হলে প্রতিফলিত আলোর পরিমাণ অনেক বেড়ে যাবে। ফ্রেনেলের সূত্রের কথাটা কি, আপতন কোণের মান বাড়াতে থাকলে, আপতন কোণ যদি বৃদ্ধি করো তাহলে প্রতিফলন কোণের মানও কি হবে বলতো, বৃদ্ধি পাবে। তো এরকম বাড়াইতে বাড়াইতে আপতন কোণ যদি 80 বা 90 ডিগ্রি এর কাছাকাছি যায়, কাছাকাছি হলে প্রতিফলিত আলোর পরিমাণ অনেক বেড়ে যাবে। প্রতিফলিত রশ্মি না, কিন্তু প্রতিফলিত আলোর পরিমাণ বেড়ে যায়, প্রতিফলিত আলোর পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ আপতন কোণ যত বাড়াবা প্রতিফলন কোণ তত বাড়বে। এরকম আপতন কোণ বাড়াতে বাড়াতে যদি 80 বা 90 ডিগ্রির কাছাকাছি চলে যায়, তখন সেটা কি হবে, প্রতিফলিত আলোর পরিমাণ বাড়াই দিবে। বিষয়টা কেন এরকম হয় দেখো, এরকম হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, এইভাবে আলোক রশ্মি আসতেছে তির্যক ভাবে প্রতিফলিত হচ্ছে। যদি এরকম অনেক বিভেদ তল ঘেঁষে প্রায় যাওয়ার চেষ্টা করে, তখনই তো 80 বা 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি হওয়া মানে বিভেদ তল বরাবর, একদম এই বরাবর যাওয়া, তাহলে দেখো তো সরাসরি তো অনেকখানি আলো এখানে চলে যাবে, সরাসরিও কিছুটা আলো যাবে, আবার প্রতিফলিত আলো কিছুটা কিন্তু ওই পাশে চলে যাবে। একদম তির্যক ভাবে যদি যায় তাহলে সরাসরিও কিছুটা আলোক রশ্মি ভাবে যাবে, আবার তির্যক ভাবে প্রতিফলিত হয়েও কিছুটা আলোক রশ্মি ভাবে পাওয়া যাবে। এই জন্য বলা হচ্ছে যে আপতন কোণের মান যদি বাড়তে বাড়তে 80 বা 90 ডিগ্রি এর কাছাকাছি চলে যায়, তখন নাকি প্রতিফলিত আলোর পরিমাণ অনেক বেড়ে যায়। প্রতিফলন কোণের মান বাড়ে তা কিন্তু বলা হয়নি, প্রতিফলিত রশ্মির পরিমাণ অনেক বাড়বে। তাহলে এখান থেকে আমাদের এমসিকিউ আসতে পারে। তাহলে আমরা আজকে কি কি শিখলাম, আলোর প্রতিফলন শিখলাম, আলোর প্রতিফলনের সূত্র শিখছি, আলোর প্রতিফলনের প্রকারভেদ শিখছি। আলোর প্রতিফলন হয় কোথায়, দর্পণ। দর্পণ কি জিনিস শিখলাম, দর্পণের প্রকারভেদ শিখলাম। দর্পণ হচ্ছে মোটামুটি 2 প্রকার, তাদের আবার প্রকারভেদ শিখলাম, সবগুলোর সংজ্ঞা এবং চেহারা শিখলাম। আগামী দিন ইনশাল্লাহ আমরা দর্পণে যা তৈরি হয় অর্থাৎ বিম্ব বা প্রতিবিম্ব সেটা শিখতে পারবো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা বিম্ব কি জিনিস সেটা দেখার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।